আরেকটি বিশেষ মুহূর্তের প্রতিচ্ছবি। বুদ্ধ তার 6 বছর কঠোর সাধনার সময় 49 দিন না খেয়েছিলেন, কঠোর সাধনা করেছিলেন। তখন কিন্তু ওনার অস্থি চর্মসার হয়ে গিয়েছিল, মৃত্যু সম্ভাবনাপন্ন ছিল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এসেছি ঠাকুরপুনিতে আমার বাবার বাৎসরিক ছোঁয়াং দেওয়ার জন্য। আমার জানা মতে আশেপাশে যেগুলো বড়ুয়া গ্রাম রয়েছে এবং তার সাথে অনেক বৌদ্ধ ফ্যামিলি এই ঠাকুরপুনিতে আসেন, এরকম লোক পাওয়াটা খুব দুষ্কর হবে। যাই হোক, আপনাদেরকে তারপরও আমার এই ব্লগের মাধ্যমে জানানোর চেষ্টা করব এখানে কি কি রয়েছে। চলুন ওয়ান বাই ওয়ান আমরা একটু একটু করে ঘুরে এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। ঠাকুরপুনিতে এখানে আসলে 3টা বিহার মন্দির রয়েছে। আমরা প্রধান যে বিহার বা মন্দির রয়েছে সেখানেই যাব, এটাই হচ্ছে উদ্দেশ্য। এরপরে সময় পেলে অন্যান্য বিহার একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নতুন বা পুরাতন মিলিয়ে আসলে দুইটি বেশ নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এখানে ছোট বা বিহার দেখা যাচ্ছে বা মন্দির দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে সেগুলো একে একে দেখাবো। এখন আমরা পূজা সাজাচ্ছি, এটি আমরা বুদ্ধের উদ্দেশ্যে উৎসর্গ করব। আমরা চট্টগ্রাম থেকে এগুলো নিয়ে এসেছি। নন বুদ্ধিস্টরা আসলে এটা হয়তো একটু অন্যরকম মনে হতে পারে। আমরা সাধারণত বুদ্ধের অর্ঘ্য হিসেবে এগুলো পূজা নিয়ে এসে মন্দিরে আমরা এগুলো বুদ্ধের উদ্দেশ্যে দান করি। এটা আসলে কয় হাত হতে পারে? অনেক লম্বা, অনেক লম্বা। এটা আসলে আপনারা এখানে এসে না দেখলে এটা সৌন্দর্য আসলে ওভাবে উপভোগ করতে পারবেন না। ব্লগে তারপর আমি
চেষ্টা করছি। যেমন এখন অনেক কালার কিন্তু ঠিক ক্যামেরায় প্রপারলি আসছে না। এই পিছনের অংশটা কিন্তু গোল্ড কালারের, কিন্তু ক্যামেরায় যতটুকু বুঝছে সেটা কালো আসছে। এটা পদচিহ্ন, শ্রুতি এটা দেখে যাবে, এটা হচ্ছে বুদ্ধের পদচিহ্ন। বুদ্ধের কিন্তু সব আঙ্গুলি সমান ছিল। বুদ্ধের জন্মের সময় উনি 7টি স্টেপ দেওয়ার পরে দাঁড়িয়ে বলেছিল আমি শ্রেষ্ঠ। সেটি আসলে একটি প্রতিচ্ছবি এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এটা বুদ্ধের বলা যায় শৈশবে, অর্থাৎ একদম প্রথম দিনের স্মৃতি। সেই হিসেবে এটি আসলে অনেক ঐতিহ্যপূর্ণ, বিশেষ গুরুত্ব বহন করে। এটি আরেকটি বিশেষ মুহূর্তের প্রতিচ্ছবি। বুদ্ধ তার 6 বছর কঠোর সাধনার সময় 49 দিন না খেয়েছিলেন, কঠোর সাধনা করেছিলেন। তখন কিন্তু ওনার অস্থি চর্মসার হয়ে গিয়েছিল, মৃত্যু সম্ভাবনাপন্ন ছিল। সেই স্মৃতি আসলে এটা এখানে লেখাই আছে, সিদ্ধার্থের কঠোর সাধনা। এছাড়া এখানে আরেকটি মূর্তি রয়েছে মার বিজয়ী ও উদ্ধহান্তের। এটি এখন সব মন্দিরেই এগুলো দেখতে পাবেন, একদম কমন একটি ব্যাপার। তাহলে আমরা দেখতে পেলাম যে এই মেইন যে আপনার এটা রয়েছে, ঠাকুরবনির যে বিহারটি রয়েছে, এখানে মূল যে বেদি বা মন্দির রয়েছে ওখানে 3টি ছোট ছোট কুটির হয়ে আলাদা। এছাড়া আলাম যেটি নির্বাণ সজ্জা রয়েছে, এখানে সিদ্ধার্থের যে কঠোর সাধনা করছিলেন সেটি, এবং তার সাথে সাথে রয়েছে মার বিজয়ী ভান্তের একটি আলাদা করে এখানে প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। এটি অশোক স্তম্ভ একটি অংশ, 4টি সিংহের মাথা। এটি সম্রাট অশোক যখন বুদ্ধ ধর্ম প্রচার করছিলেন সেটি আসলে বিশেষ বহন বলতে গেলে এটি একটি একমাত্র সিম্বল হিসেবে দেখা হয়। এটি আসলে ব্যবহার করা হয়েছে। অনেক উঁচু জায়গায় মন্দিরটি তৈরি, তবে এখানে যেটি এসে লক্ষ্য করলাম একদম শান্ত পরিবেশ, সেটি আসলে দেখার মতো। যাই হোক, এখানে আরও একটি বিহার দেখতে পাচ্ছি। এটিও বেশ বিরাট জায়গা জুড়ে, তবে এটি তেমন কেউ নেই মনে হচ্ছে। এটি শুধু একটি বুদ্ধ মূর্তি রয়েছে, তেমন কিছু নেই। নিয়ে আমরা এখন চলে যাব আরেকটি মন্দিরে। এটি জাস্ট এটার মূল যে ঠাকুরবনির বিহার রয়েছে ওটার ঠিক পাশে এটি আরেকটি বিহার। এখানে ঠাকুরবনি বুদ্ধ কীর্তনীয় পরিষদ, এখানে বেশ কিছু বুদ্ধের স্মৃতি বিজড়িত ঘটনাকে কেন্দ্র করে এখানে ছবি আছে। আমি যা পারছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা আসলে ঘটনার প্রতিচ্ছবি এখানে দেওয়া হয়েছে। যেমন এটি সুজাতার পায়সন্যদান, সমুদ্র তাপসের, অর্থাৎ গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের বা বুদ্ধ হওয়ার জন্য যে প্রার্থনা করেছিলেন সেগুলো। খুবই সুন্দর এরিয়া, তবে এখানে একদম শান্তশিষ্ট, কোথাও কিছু নেই। এখন আরেকটি বিহারের দিকে যাচ্ছি আমি, চলুন। এটি আসলে 3rd বিহার ঠাকুরবনিতে, একসাথে পরপর। এটি আবার বেশ সুন্দর গুছানো মনে হচ্ছে। এখানে কিছু নাম দেখা যাচ্ছে। ওকে,
এখানেও সেম, এখানে এটি সম্ভবত ভিক্ষু সীমা ঘর। এখানে ভিক্ষু হওয়ার জন্য যা যা করণীয় সেটি করা হয়। উক্তভান্তের চৈত্য দেব মনির। ওকে, এটি আরেকটি বিহারের দরজা, সম্ভবত এদিকে। এটিও বেশ সুন্দর গুছানো। এখানে আসলে গ্লাস দেওয়া হয়েছে পূজাগুলো, যাতে পশু পাখিগুলো ওরা যেন খেয়ে না ফেলে যতক্ষণ পূজাটা থাকবে। না বলতে এখানে একটি সিএনজিওয়ালার ড্রাইভারের নাম্বার দেওয়া আছে, কারণ এখানে একটা বড় ইস্যু হচ্ছে, যদি আসেন সেক্ষেত্রে আসলে রোডগুলোর ভিতরের অবস্থা অনেক ভালো হয়ে গেছে, বাট তারপরও একটা জায়গায় প্রবলেম রয়েছে, সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এতটুক আসার পরও এই জায়গাটি পার করতে পারি নাই, কারণ এখানে এখনও রাস্তাটা কাঁচা। সুতরাং যারা আসতে চাচ্ছেন বর্ষাকালে, আমার মনে হয় অ্যাভয়েড করতে পারলে হবে, আর না হলে হেঁটে যেতে হবে। এখন ওই জায়গাটা কিন্তু কাঁচা, অর্থাৎ বৃষ্টির কারণে এখানে রাস্তাটা বেশ নষ্ট হয়ে গেছে। এখন যাওয়ার পালা। আমরা এখন ফেরত যাচ্ছি আমাদের চিত্রাগাঙে শহরে। যারা ঠাকুরপুনি আগে আসেন নাই বা অনেক দিন আসেন নাই, তাদের জন্য কিছু ইনফরমেশন। আমরা আসলে এসেছিলাম আমাদের বাসা আসকার দিঘির পাড় থেকে। সেখান থেকে এসালামের কাউন্টার অর্থাৎ সিনেমা প্লেস থেকে আমরা পটিয়া এসেছি। পটিয়া থেকে সিএনজি হয়ে আমরা আসলে প্রাইভেটলি ভাড়া করেছিলাম। সে 350 টাকার মতো নিয়েছে। এখানে যদিও রোড আগের চেয়ে অনেক ভালো হয়েছে, তারপরও ঠাকুরপুনির একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আসলে আপনি সরাসরি তাও আসতে পারবেন না, কারণ বৃষ্টির কারণে মাঝখানে একটা রোড ভাঙা রয়েছে। যাই হোক, এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে সবার, এবং লাইক কমেন্টস ভরপুর করে দিবেন আমাকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। तातियम्पि शृङ्गां गच्छामि शरणं गमनं सम्पन्नो वानतिपातापुरंस्वापदंश्मधियामि आदिन्यधनापुरंस्वापदंश्मधियामि कामेषु नित्यसर्वंस्वापदंश्मधियामि भातपरंस्वापदंश्मधियामि शूरामेरियं जापदटानाभिरंस्वापदंश्मधियामि साधु साधुशतुमन्तिशनजः पञ्चशीलं धम्मं सदुकं सुकृतिगतप्रमादन शिलं सम्पदेता।